কত করে ঠারে ঠারে বোঝালাম আমাদের পক্ষে যোগ দিতে। তোমার আদর্শ নিয়ে ঝুলে রইল এক জায়গায়। আদর্শ পেট ভরায়? প্রচন্ড ঝড়কে ঠেকিয়ে রাখতে পারে পাথরের দেওয়ালের মতো? হাড় কাঁপানো ঠান্ডায় হাত থেকে চামড়াকে বাঁচাতে পারে দু হাতে আগলিয়ে? না। দেখলে তো, এখন পড়ে থাকো ঠান্ডা গোশ হয়ে জলাভূমি আলো করে। এখন থেকে আমি বাঁচব তুমি হয়ে, আর তুমি মার্গারেট। জোর গলায় নামটি একবার আর্তনাদের ভঙ্গিতে ডেকে উঠে হাঁটু গেড়ে তার সামনে বসে কাঁদতে লাগলেন তিনি, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। যুবক ব্রজমোহন আর লুকোনোর জায়গাটি থেকে বেরিয়ে এসে সুযোগ বুঝে এবার সজোরে আঘাত করলেন নতজানু হয়ে কাঁদতে থাকা যুবকটির মাথার পিছনে। মৃদু একটি কাতরোক্তির সাথে যুবকটির অর্ধ অচেতন দেহটি পড়ে গেল মাটিতে, মুখ থুবড়ে মার্গারেটের পাশেই। মার্গারেট। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে কোনো মতে মুখ সামনের দিকে ফেরাতে পারলেন আহত যুবকটি। তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন নিজের আততায়ীকে। অম্বিকা, এর অর্থ তুমি সেই বিশ্বাসঘাতক? কেন কেন এই বিশ্বাসঘাতকতা? মাথায় বাজ পড়লেও বোধহয় এতটা চমকাতেন না বরখা। তারা যাকে ব্রজমোহন ভাবছিলেন তিনি প্রকৃতপক্ষে অম্বিকা প্রসাদ, আর উনি বিশ্বাসঘাতক যিনি বিপ্লবীদের ডেরায় বসে রেডিও সেট ব্যবহার করে পুলিশকে খবর দিয়েছিলেন। এক মনে বরখা তাকিয়ে দেখতে লাগলেন সামনের দৃশ্য। এবারে ব্রজমোহন রূপী অম্বিকা প্রসাদ উঁচু গলায় বলতে লাগলেন, যাক, এতদিনে বোধোদয় হলো তাহলে। আমি সেই যে জেলে অভ্যুত্থান চলাকালীন সংকেত দেখিয়ে লেম্যানকেও দলবল সমেত জেলে নিয়ে আসি, আর আমি সেই যে তোমার বাড়িতে থাকাকালীন গোপনে রেডিও সিগন্যালে তোমার বাড়ির লোকেশন জানাই। জেল থেকে পালানোর সময় যে প্যাকিং বাক্সগুলো আমরা বয়ে এনেছিলাম মনে পড়ে? ওরই একটাতে রাখা ছিল ওই রেডিও সেট। গতকাল শেষ রাতে প্রহরা দেওয়ার সময় ওটাকে খুলে নিয়ে জায়গা মাফিক সরিয়ে রেখেছিলাম। পরদিন সকালে তুমি বেরিয়ে যাওয়ার পর আমি কমিশনার সাহেবকে সব জানাই। লেম্যানের সাথে তুমি হাত মেলালে কখন আর কি করে? লেম্যান আর আমি না চাইতেও আমরা দুজনেই আটকা পড়েছিলাম নিজ নিজ সংকীর্ণ গণ্ডিতে। আমি আটকে গেছিলাম সেলুলার জেলের ওই 5 বাই 5 ফুটের ছোট্ট একটা খুপড়ি সেলে, ভাগাড়ের মরার মতো পচবার জন্য। আর লেম্যান, উনি ওই কন্যাটিকে দত্তক নিয়েছিলেন বিয়ের আগে, বাচ্চা হবে না এই ভেবে। কিন্তু 3 বছর আগে হঠাৎ ওর একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। লেম্যান চেয়েছিলেন ওই পুত্রকে তার সমস্ত সম্পত্তি অর্পণ করতে, কিন্তু ব্রিটিশ আইন অনুযায়ী উনি তা পারতেন না। জ্যেষ্ঠ কন্যা হিসেবে মার্গারেট পেতেন ওই সম্পত্তির অনেকটা অংশ। উনি চেয়েছিলেন মার্গারেটের হাত থেকে নিষ্কৃতি পেতে। আমি ওই অভিশপ্ত জেল থেকে বেরোতে দোহে মিললাম এক বিন্দুতে, নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে। এর সাথে অবশ্য একটা প্রচ্ছন্ন কারণও ছিল। ভূমিতে শায়িত আসল ব্রজমোহন যন্ত্রণায় কথা বলতে পারছিলেন না। তিনি শুধু অসহায় প্রশ্নবোধক চোখ দুটি মেলে ধরেছিলেন অম্বিকার দিকে। এক পলকে থেমে সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে অম্বিকা প্রসাদ বলতে লাগলেন, মাটকুল জাপানিরা আস্ত বার্মা মুলুক দখল করে নিয়েছে। ব্রিটিশ জেনারেল পার্সিভাল বর্মা হস্তান্তর করেছেন জাপানিদের হাতে গেল বছর। এখন ওই জাপানিদের হাতের পুতুল সুভাষ যে কোনো সময় কর্তৃত্ব নিতে পারেন আন্দামান ও নিকোবর আইল্যান্ডের।
উনি এসে বন্দি মুক্তি ঘটাবেন, আর সেটা হলে ব্রিটিশ সরকারের বিড়ম্বনা। এখানে বেশ কিছু পুরনো কয়েদি আছেন যারা বাইরের সমাজ জীবনের কাছে খাতায় কলমে মৃত। এখন এই মৃত লোকগুলি যদি হুট করে নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরে যায়, তাহলে কি হবে বলতো? এই ডামাডোলে ভারতকে আর ধরে রাখতে পারবে ব্রিটিশরা? এই জন্য বুঝি কোন অভ্যুত্থানে ঘটতে দেওয়া? হ্যাঁ, পুরোটাই চক্রান্ত। বাঁকা অবজ্ঞার একটি হাসি হাসলেন অম্বিকা প্রসাদ। বেশ কিছুক্ষণ চলল সেই পৈশাচিক হাসি। তারপর স্থির চোখ মেলে তিনি বললেন, তোমরা ভাবলে কি করে লেম্যানের মতো ওরকম ধূর্ত শেয়াল তোমাদের মতো পুচকে প্ল্যানারদের কাছে হেরে যাবে? মার্গারেট থেকে শুরু করে তুমি সবার উপরে লক্ষ্য ছিল ওর। তোমাদের বাড়তে দেওয়া হয়েছে, তোমরা অবাধে বেড়েছ, এবারে ডানা ছাঁটবার পালা। আর একটা কথা, লেম্যান সাহেব জানতেন তোমার আন্দামানের বাড়িটার কথা। উনি ঘুঁটি সাজিয়েছিলেন ওটিকে ঘিরেই। এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মার্গারেটকে মারলে কেন? হ্যাঁ, মার্গারেটকে মারলে কেন? কোমরের কাছ থেকে একটি ওয়েবলি রিভলভার বের করে এনেছিলেন অম্বিকা প্রসাদ। সেটি তাক করেছিলেন ব্রজমোহনের দিকে। এবারের প্রশ্নটা শুনে থমকে গিয়ে তাকালেন পাশেই পড়ে থাকা মার্গারেটের মৃতদেহর দিকে। মার্গারেট আমায় দেখে ফেলেছিল সকালে পুলিশে খবর দেওয়ার পর রেডিও সেটটাকে লুকোবার সময়। তুমি বেরিয়ে গিয়েছিলে তখন। ও চেয়েছিল বাকিদের খবর দিতে, তার আগেই কায়দা করে ওকে ওর ঘরে নিয়ে গিয়ে শেষ করি। মৃত্যুর আগে অবশ্য একটু পদ মেয়ে ছেলের, তাতে অবশ্য তীব্র আপত্তি ছিল। ও নাকি তোমায় খুব ভালোবাসত। সুর কোথাকার। তীব্র স্বরে গালি দিয়ে উঠে এবারে হাতের ওয়েবলি থেকে মৃতা মার্গারেটকে লক্ষ্য করে একটা গুলি ছুড়লেন অম্বিকা প্রসাদ। গুলিটা গিয়ে লাগলো মার্গারেটের কপালে, দুই চোখের মাঝখানে একটু উপরে। শিউরে উঠে নিজের কপালের মধ্যেখানে আঙুল ছোঁয়ালেন বরখা। তার জন্মদাগটিও তো ঠিক ওইখানেই যেখানে গুলি লাগলো মার্গারেটের। এর অর্থ কি? অম্বিকা প্রসাদ অবশ্য রাগ আর বেশিক্ষণ চেপে রাখেননি। মার্গারেটকে একবার গুলি মেরেই এবার শায়িত আসল ব্রজমোহনকে পরপর দুটি গুলি মেরে নিকেশ করলেন তিনি। মারা গেলেন ব্রজমোহন বরখার চোখের সামনে। একটা বিষয় বুঝতে পেরেছিলেন বরখা, এখানে উপস্থিত কেউই তাকে দেখতে পাচ্ছিলেন না। তা বুঝে নিয়ে সামনের দিকে এগিয়ে এসে রোমাঞ্চকর দৃশ্যের পুরোটাই দেখেন তিনি, কানে সবটা শোনেন। পুরো বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। প্রশ্নটা হলো এরপর কি হতে চলেছে। উত্তরটা মিলল একটু পরেই, আর তা অপ্রত্যাশিত। ব্রজমোহনকে মারবার পর মুখের বাঁকা হাসিটা ধরে রেখে রিভলভারটি হাতের থেকে ফেলে দিলেন অম্বিকা প্রসাদ। এবারে পড়ে থাকা মোটা ডালটি তুলে তাতে একটা কাপড় জড়িয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে সামনে বেশ কিছুক্ষণ ঘোরালেন তিনি। বেশ কিছুক্ষণ একভাবে ঘুরিয়ে নিয়ে মশালটিকে মাটিতে গেঁথে চুপ করে দাঁড়িয়ে রইলেন একপাশে, যেন তিনি সাগ্রহে অপেক্ষা করছেন কারোর জন্য। বেশ কিছুক্ষণ পর জল ভেঙে এগিয়ে এলো কয়েকজন পুলিশ। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন গম্ভীর রাশভারী চেহারার ইউনিফর্ম পরা মধ্যবয়সী হাইল্যান্ডার সাহেব। জমিটিতে উঠে এসে পরিস্থিতি খতিয়ে দেখে নিয়ে এবারে তিনি বললেন, মিস্টার সেনগুপ্তা, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ফর আস। আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার প্রভু ভক্তি দেখে। জেলের সব পুরনো কয়েদিরা এখন ডেড। হাতে গোনা যে কয়েকজন এখনো বেঁচে, তারা সবাই নটু। ফলে পুরনোদের সব এভিডেন্স শেষ। নাও লেট দ্য জাপানিজ পপেট কাম।
আমাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ মিস্টার লেম্যান। আমার ব্যাপারটা মনে আছে তো সাহেব? কোনো চিন্তা করবে না, তুই আমাদের দিকটা দেখেছ, এবারে আমরা তোমার দিকটা দেখব। আজ থেকে অম্বিকা প্রসাদ ইজ ডেড। তুমি আজ থেকে ব্রজমোহন চট্টোপাধ্যায়। বাসস্থান আন্দামান। কোনো অবস্থাতেই কখনো আন্দামান ছেড়ে মেনল্যান্ড ইন্ডিয়ায় ফিরে যেও না। ওখানে তোমার পরিচয় প্রকাশ পেয়ে গেলে তখন আমাদের দিক থেকে আর কিছু করা থাকবে না। টুমরো মর্নিং এ জেলে সারেন্ডার করো। বার্কলে সব বুঝিয়ে দেবে কি করতে হবে। আর একটা কাজ এখনো বাকি আছে। একজন পুলিশ কনস্টেবলের দিকে তাকিয়ে ইশারা করলেন লেম্যান। ওই কনস্টেবলটি দুটি রাইফেল বহন করছিলেন পিঠে। এবারে উপরওয়ালার নির্দেশ পেয়ে একটি গুলি ভর্তি রাইফেল রেখে দিলেন শায়িত ব্রজমোহনের মৃতদেহের পাশে। কাজ সম্পন্ন হতেই লেম্যান বললেন, পাশে একটা আর্মস না থাকলে সংঘর্ষে মৃত এই থিওরিটা ঠিক প্রুভ করা যাবে কি করে? এই কোয়েশ্চেনটা সাইমন্স তুলতে পারে। ওর মধ্যেও লোকাল লিগারদের প্রতি একটা সহমর্মিতা কাজ করে খেয়াল করেছি। ভালো কথা অম্বিকা, আই মিন ব্রজমোহন। বাটুলকে ওই লোকেশনেই পাওয়া যাবে তো, যেখানে তুমি বলেছো? একদম স্যার, আজ সকালেই ওকে ওখানে দাঁড়াতে বলে এসেছি। ও আশ্বাস দিয়েছে ওখানেই থাকবে। অনুগ্রহ করে একটু দেখবেন স্যার, ওদের একজনও যেন প্রাণে নাম আছে। এই ব্যাপারটা পাঁচকান হলেই আমার আবার জীবন নিয়ে টানাটানি হবে হয়তো। বেশ কিছুক্ষণ পর সামনের অন্ধকার আর কুয়াশার মধ্য দিয়ে মিলিয়ে গেল লেম্যান সাহেব আর তার দলবলের অস্পষ্ট আবছা দেহ। তারপরেই বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন অম্বিকা প্রসাদ। এবারে ঘুরে দাঁড়িয়ে শায়িত ব্রজমোহনের দিকে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, কত করে ঠারে ঠারে বোঝালাম আমাদের পক্ষে যোগ দিতে। তোমার আদর্শ নিয়ে ঝুলে রইলে এক জায়গায়। আদর্শ পেট ভরায়, প্রচন্ড ঝড়কে ঠেকিয়ে রাখতে পারে পাথরের দেওয়ালের মতো। হাড় কাঁপানো ঠান্ডায় হাত থেকে চামড়াকে বাঁচাতে পারে দু হাতে আগলিয়ে। না, দেখলে তো, এখন পড়ে থাকো ঠান্ডা গোশ হয়ে জলাভূমি আলো করে। এখন থেকে আমি বাঁচব তুমি হয়ে, আর তুমি। বলতে বলতে কথা থেমে গেল। চোখ দুটি বিস্ময়ে বড় বড় হয়ে সম্পূর্ণ কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন অম্বিকা প্রসাদ। থ হয়ে গেছিলেন বরখাও। চোখের সামনে হঠাৎ শায়িত অবস্থা থেকে উঠে দাঁড়ালেন মৃত ব্রজমোহন। তার গলা A4O4 হয়ে গিয়েছে গুলিতে, বুক ক্ষতবিক্ষত রক্তাক্ত। সাধারণ চোখে দেখে বলে দেওয়া যায় প্রাণ ছেড়ে চলে গিয়েছে তার শরীর। কিন্তু উঠে দাঁড়ালেন ব্রজমোহন, হাতে লেম্যান সাহেবের রেখে যাওয়া বন্দুকটি নিয়ে। তারপর সামনে দাঁড়ানো অম্বিকা প্রসাদকে লক্ষ্য করে বন্দুকটি ফায়ার করতেই ধপাস শব্দ করে মাটিতে পড়ে গেল বিশ্বাসঘাতক অম্বিকা প্রসাদের দেহটা। বোল্ট টেনে আরো একবার ফায়ার করলেন ব্রজমোহন। গুলিটি বিদীর্ণ করলো নিশ্চল অম্বিকার নিথর দেহ। এবারে বন্দুকটি এক হাতে ধরে বরখার দিকে তাকালেন তিনি। বরখার তখনও ঘোর কাটেনি। অব্যক্ত দুটি চোখ মেলে তিনি তাকিয়েছিলেন মৃত্যুলোক থেকে ফিরে আসা ব্রজমোহনের দিকে। এবারে স্পষ্ট শুনতে পেলেন তিনি ব্রজমোহনের মুখ থেকে ভেসে আসা অর্ধস্ফুট শব্দটি, ধন্যবাদ। কথাটা বলে একপাশে সরে জলাভূমির কালো জলে নেমে গেল ব্রজমোহনের মৃতদেহ নিজের পায়ে চলে। আর ঠিক তখনই কুয়াশার মধ্যে বরখা আবিষ্কার করলেন
40 দশকের গাউন পরা একটি সাদা রঙের অস্বচ্ছ অস্পষ্ট মহিলার অবয়বকে। নিশ্চিত পদক্ষেপে দৃঢ় ভঙ্গিতে ব্রজমোহনের দেহ এগিয়ে গেল সেই মহিলার ছায়ামূর্তির দিকে। কাছাকাছি হতে দুজনে চেপে ধরল দুজনার হাত। তারপর পাশাপাশি দুটি দেহ এক হয়ে মিলিয়ে গেল কুয়াশার অন্তরালে। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বরখা। শুকনো জমির উপরে ধপ করে পড়ে গেল তার অচৈতন্য দেহ। জানুয়ারি 2000 সাল। তার মানে আপনার বয়ানের মূল ভিত্তি হলো ব্রজমোহন চট্টোপাধ্যায় বলে যাকে আমরা চিনি তার আসল নাম অম্বিকা প্রসাদ সেনগুপ্ত, তাই তো? এই বিষয়ে আপনার কাছে কি কোনো সুস্পষ্ট প্রমাণ আছে, মানে ওই ভৌতিক উপাখ্যানটি ছাড়া? উষ্ণ স্বরে ডাক্তার মাথুর প্রশ্নটি করতে মাথা নেড়ে না বললেন বরখা। তারপর বললেন, তৎকালীন কমিশনার লেম্যান সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন অম্বিকা প্রসাদকে নিজের আইডেন্টিটি মুছে ফেলতে। কলকাতায় অবশ্য সেটা সম্ভব ছিল না। ব্রজমোহন বাবুর যদি কোনো আত্মীয় বেঁচে থাকেন কলকাতায়, বা তার যদি কোনো পুরনো ছবি থেকে থাকে, তবে সেটির সাথে দিল্লিতে তাম্রফলক হাতে নেওয়ার সময় ওনার ছবির সাথে ম্যাচ করিয়ে দেখা যেতে পারে। এই পয়েন্টই আমার মাথায় খেলেনি মিস বরখা। এই ব্যাপারটি আমি নিশ্চয়ই পুলিশকে খতিয়ে দেখতে অনুরোধ জানাবো। ওয়েল, জ্ঞান ফিরে পাওয়ার পরে আপনি কোথায় ছিলেন? অজিতই বা কোথায় ছিল? ঠিক সেখানেই যেখানে সমস্ত অলৌকিক ঘটনাগুলি ঘটে, জলাভূমির মাঝখানে ওই একখণ্ড জমিতে। অবাক করা বেশ কয়েকটি বিষয় আমার চোখে পড়ে। যেমন? প্রথমত, ওই বুড়ো বটগাছটি, যেটার নিচে ওই গোটা ঘটনাটি ঘটেছিল, সেটি ওখানে ছিল না। পরিবর্তে ওখানে ছিল একটি বকুল গাছ, আর তাও বেশ পুরনো। আর দ্বিতীয়ত, জ্ঞান ফিরে আসবার পর আমি দেখি সময়টা রাত নয়, দিন। এর অর্থ কোনো এক জাদু মন্ত্র বলে আমি ফেরত চলে যাই 1943 সালের 11 জানুয়ারির রাত্রে, যখন এই ঘটনাগুলি ঘটছে। আর তারপর আমি ফিরে আসি 2000 সালের 11 জানুয়ারি সকালে অশীতিপর একজন বৃদ্ধের গুলিবিদ্ধ মৃতদেহের ধারে কাছে। যাক, আপনার হ্যালুসিনেশনের মাত্রাটি যে তীব্রতর হচ্ছে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনি আমাকে সন্দেহ করছেন ডক্টর? সন্দেহ না করে উপায় কি বলুন? মার্ডার স্পটে আপনি ছিলেন মৃতের পাশেই। মৃতদেহে 2টি গুলি পাওয়া গিয়েছে, 303 লি এনফিল্ড রাইফেলের। মজার বিষয়টি হলো যে গুলি দুটি উদ্ধার হয়েছে সেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন নেক। আধুনিক বিশ্বে এই কার্তুজগুলি 60-এর দশকের পর আর কোথাও তৈরি হয় না। মার্ডার ওয়েপন পাওয়া গিয়েছে জলাভূমির জলে। বেশিরভাগ এভিডেন্স জলে ধুয়ে গেলেও ফরেন্সিক টেস্টে জানা গিয়েছে বন্দুকের নলের ভিতরে কিছু টাটকা বুলেট স্ক্র্যাচের উপস্থিতি, যার থেকে বোঝা যায় বন্দুকটি সম্প্রতি ফায়ার্ড হয়েছে। এত পুরনো কার্তুজে ওই বন্দুক চলল কি করে সেটাও ধোঁয়াশা। যদি ধরে উনি 40 সাল থেকে ওই বন্দুক আর গুলি প্রিজার্ভ করা হয়েছে। বন্দুকটি যে অবস্থায় উদ্ধার হয়েছে তাতে এটা স্পষ্ট যে ওটা দিয়ে কাক তাড়ানো ছাড়া আর কিছুই করা যাবে না। জং ধরে ওর সমস্ত পার্টসগুলির দফা রফা। জমিতে পাওয়া 2টি পুরনো
বুলেটের খোল থেকেও একই সত্য উঠে আসে। আর অজিত, তাকে পাওয়া গেল ব্রজমোহন বাবুর বাড়িতে অচেতন অবস্থায়। তার পেটে অজ্ঞান করবার ওষুধের উপস্থিতি ট্রেস করা গিয়েছে। ওর বক্তব্য, আপনি ওয়াশরুমে যাওয়ার পর চাকরকে বলে একটু জল খায়, তারপর জলাভূমির তীরে শুটিং চলাকালীন অজ্ঞান হয়ে যায়। এই বিষয়ে সব থেকে বেশি সহযোগিতা করতে পারতেন আপনি, আর এখন আপনি আমাকে টাইম ট্রাভেল আর হ্যালুসিনেশন তত্ত্ব শোনাচ্ছেন। আন্দামানে ওই দিন পুলিশকে খবর দিল কে? ব্রজমোহন বাবুর ওই চাকরটি। ও কাজ করছিল বাগানে। জলাভূমির ধার থেকে দুটি পর পর গুলির আওয়াজে ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে পুলিশ ডেকে আনে। পুলিশের গুঁতে অবশ্য স্বীকার করেছে অজিতের জলে ড্রাগস মেশাবার কীর্তিটি ওরই। এই কাজ করতে স্বয়ং ব্রজমোহন বাবুই ওকে বলেছিলেন। এখন আপনি যদি লজিক্যাল কিছু বলেন। ডক্টর মাথুরের চেম্বার থেকে ফ্ল্যাটে ফিরে এসে ফ্রেশ হয়ে ঘরে এসে বসলেন বরখা। তিতলিও ফ্রেশ হয়ে এসে বসেছিলেন আগে। এখন বরখা ফিরে আসাতে তিনি জিজ্ঞাসা করলেন, গুলি আর বন্দুক বাবা আদমের সময়কার, অথচ মৃতদেহ আজকের বৃদ্ধের। তাহলে খুনটা কিভাবে হলো বলতো? ডাক্তারের সাথে কথাবার্তার সারসংক্ষেপ পথে আস্তে আস্তে বরখা জানিয়েছিলেন তিতলিকে। এবারে তার প্রশ্নের উত্তরে চুপ করে ভুরু কুঁচকে কিছুক্ষণ ঘটনাগুলি পরপর সাজিয়ে নিলেন তিনি। তারপর বললেন, ডাক্তারবাবুকে অসংখ্যবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলাম। আসলে যুক্তিবাদের বিশ্বে অলৌকিকতাবাদের অস্তিত্ব প্রায় শূন্য। যুক্তির কথা শুনতে শুনতে অতিলৌকিক বস্তুটিকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি ড্রেনের জলে। কিন্তু তলিয়ে ভাবলেও এই কেসে যুক্তির কোনো জায়গাই নেই রে তিতলি। কাজেই তুইও কতটা বিশ্বাস করবি তা আমি জানি নে। তা হোক, তাও তুই বল। আমার ধারণা, আমার বিশ্বাস, গত জন্মে অপঘাতে মৃত মার্গারিটি ফিরে এসেছিল মরণশীলদের পৃথিবীতে। আমি সেই হতভাগী ব্রিট কন্যা, আর আমার উপস্থিতির জন্যই ব্রজমোহন বাবু মৃত্যুলোক থেকে ফিরে এসে নিজের প্রতিহিংসা চরিতার্থ করে। কিছু না বলে চুপ করে তাকিয়ে রইলেন তিতলি বরখার মুখের দিকে। একটি দীর্ঘশ্বাস ফেলে বরখা বললেন, বিশ্বাস হলো না তো? মার্গারেটকে প্রথমে বুকে ছুরি মারা হয়েছিল, তারপর মাথায় গুলি করা হয়েছিল। এটা তো তোকেও এর আগে বলেছিলাম, মনে পড়ে? এর অর্থ ওর শরীরে দুটি ক্ষতচিহ্ন থাকবার কথা। ঠিক আমার মাথায় কপালের কাছে এই গোলদাগটি তোরা সবাই দেখেছিস। ঠিক, তোরা জানিস আমার একটি জন্মদাগ, তাই তো? ঘাড় নাড়লেন তিতলি। তিনি তখন এক মনে বন্ধুর কথা শুনছেন। মুখের বাক্যে আক্ষরিক অর্থে হারিয়ে গেছে তার। একবার শ্বাস টেনে এবারে বরখা নিজের বুকের কাপড় সরিয়ে নিতে নিতে বললেন, এবার এই দাগটাকে ব্যাখ্যা। এটাও কিন্তু আমি জন্ম থেকে বয়ে বেড়াচ্ছি। আমার বাবা মা জানেন। বরখার নিরাভরণ বামস্তনের ঠিক ওপরে আড়াআড়ি একটি সেলাইয়ের মতো চিহ্ন। হঠাৎ দেখলে মনে হবে কোনো একটি অপারেশন হয়েছিল বহুকাল আগে, তারই শুকিয়ে যাওয়া ক্ষতচিহ্ন এটি।
বড় বড় চোখে বন্ধুর শরীরের তার পূর্বজন্মের বয়ে বেড়ানো স্মৃতিচিহ্ন দুটি পর্যায়ক্রমে দেখে নিলেন তিতলি। এবারে ফিসফিস করে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই কি নিশ্চিত তোর মধ্যে মার্গারেটের ভূত আর নেই? বরখার উল্টো দিকে বসানো আলনার মধ্যে একটি বড় লাইফ সাইজ আয়না লাগানো ছিল। সেদিকে তাকিয়ে তিনি নিজেকে দেখে নিলেন কিছুক্ষণ, তারপর স্মিত হাস্য হেসে বললেন, 100%। বিরাট আয়নার গায়ে তখন ফুটে উঠেছে বরখার নিজের শরীরের প্রতিবিম্ব।